নমস্কার বন্ধুরা, আজকের শুধু সাহিত্যের জন্য ময়ূর কিরণ পত্রিকার শুভ জন্মদিন। এই উপলক্ষে এতক্ষণ আমরা দেখছিলাম সম্পাদিকা অনুভা সরকারের একটি লাইভ অনুষ্ঠান। তার আগে শম্পা কর্মকার, সুচিত্রা দেবী, সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই পত্রিকা শুধু সাহিত্যের জন্য ময়ূর কিরণ পত্রিকার শুভ জন্মদিন। 1 বছর আগে পত্রিকাটি পথ চলা শুরু হয়েছিল এবং আমাদের প্রিয় সম্পাদিকা অনুভা এবং সকল পরিচালক পর্ষদের সভ্যদের নিয়ে পত্রিকাটি এগিয়ে চলেছে এবং পত্রিকার একটি প্রতিভা মঞ্চ বলে গ্রুপ তৈরি করেছে, যেখানে সবাই সুন্দর লেখা, গল্প, কবিতা এগুলো প্রকাশ করা হয়ে থাকে। আজকের এই পত্রিকা পথ চলা সফলতার সাথে পূর্ণ হচ্ছে, তার জন্য আমার হার্দিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। অনুভা এসছো, রঘুনাথ হালদার এসছেন, সবাইকে শুভ সন্ধ্যা। আমি আজকের নিজে কিছু কবিতা বেছেছি, সেই কবিতাগুলো পাঠ করব। এছাড়া দুটি বিষয়, একটি হচ্ছে ময়ূর কিরণ সাহিত্য পরিবারের বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির অনুমোদিত একটি পত্রিকা। তো এই পত্রিকায় সাম্প্রতিক যেসব আমাদের জন্য লেখা যারা লেখালেখি করি তাদের জন্য যে কার্যকলাপ হয়েছে সেই নিয়ে কিছু বলবো। অমলবাবু এসছেন, শুভ সন্ধ্যা। অঞ্জলি চ্যাটার্জি, শম্পা কর্মকার, শুভ সন্ধ্যা সবাইকে। সুচিত্রা দাস এসছেন প্রথমেই, অনেক ধন্যবাদ। তো মূলত পরমাণু কবিতা এবং হাইকু কবিতা এর ওপর বিষয়ে আজকে আমি কিছু বলবো। বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত জ্যোতিকা সাহিত্য পত্রিকার সম্পাদক সোমনাথ নাগ প্রথম হাইকু কবিতা নিয়ে কাজ শুরু করেন। মূলত ওনার এই প্রচেষ্টায় উজ্জীবিত হয়ে বিশ্ববঙ্গের অন্যান্য পত্রিকা হাইকু কবিতা নিয়ে কাজ করেছেন। ফলস্বরূপ আন্তর্জাতিক হাইকু সম্মেলন উদযাপিত হয়েছিল এবং সেখানে অনেকের বিনামূল্যে হাইকু কবিতার বই প্রকাশ হয়েছিল, সম্পূর্ণ জ্যোতিকা সাহিত্য পত্রিকার একটি প্রচেষ্টায়। আজকে শুধু সাহিত্যের জন্য ময়ূর কিরণ পত্রিকাতেও পরমাণু কবিতা নিয়ে কাজ হয়েছে। অনুভা আমাকে বলেছে ময়ূর কিরণ সাহিত্য পরিবারের হাইকু এবং পরমাণু নিয়ে যে কাজগুলো হয়েছে সেগুলো খুব সুন্দর এবং আগামী দিনে তাদের ইচ্ছা আছে আরও কাজ করবার এই নিয়ে। তো মূলত এই হাইকু এবং পরমাণু এই দুটি কবিতা দুটি ধারা। তো এ বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে হাইকু এক বচনের হাইকি এক ধরনের সংক্ষিপ্ত জাপানি কবিতা। 3টি পংক্তিতে যথাক্রমে 5-7-5 জাপানি শ্বাসাঘাত মোরাস মিলে 17 মোরাসের সংক্ষিপ্ত পরিসরে এটাকে প্রকাশ করা হয়, কিন্তু জাপানি অক্ষর বা জাপানি উচ্চারণ তা আমাদের বাংলা ভাষার সাথে মেলে না। যাই হোক, আমরা মাত্রা হিসেবে সেটাকে গণ্য করে থাকি। তো 17 মোরাসকে 17 দল মনে করে হাইকু অনেক জায়গায় লেখা হয়েছে। মূলত হাইকু লেখার প্রচলন দেখা যায় ইউরোপের ইমার্জিস্ট আন্দোলনের পর 17 সিলেবালে
সি লেভেলের পরিবর্তে আরও বেশি সি লেভেলে হাইকু লেখা শুরু হয়েছে। এখন মাতসুবাসু হাইকু কবিতার আধুনিক রূপ দিয়েছিলেন। ৫-৭-৫-এ তিনি লিখেছেন, কিন্তু ওই যে জাপানি ভাষা, তার যে ৫-৭-৫ বাংলা ভাষায় সেটি মিলবে না। তাই জন্য মাত্রা আমরা সেটাকে ধরে নিয়েছি যে মাত্রা হিসেবে ১৭ মাত্রায় আমরা সেটাকে যাতে লিখতে পারি। আসলে ১৭ মোরাস আর মাত্রা কিন্তু এক নয়। যেমন ওরা লিখেছে ফুরুইকেয়া কাজুয়া তবিকমু মিজোনো ওটো, একটি প্রাচীন পুকুর, একটি ব্যাঙ ঝাঁপায় জলের শব্দ। এখন ওদের ভাষায় কিন্তু যদি আমি দেখি ফুরু ইকেয়া, অর্থাৎ এখানে হয়ে গেল হচ্ছে কি ৩টি শব্দ, মানে অক্ষরের যদি হিসেব করি দেখবেন যে তফাৎ হয়ে যাচ্ছে ৫-৭-৫। তো ওদের ভাষাতে কিন্তু ওরা মেনটেন করেছে ফুরু ইকে আ ৫টি অক্ষর। তারপরে কায়াজু তবিকমু, এখানে কিন্তু ৭টি অক্ষরই, তাহলে কিন্তু ৫-৭-৫ হবে না। প্রবীরবাবু এসছেন, শুভ সন্ধ্যা। তো যেটা বলছিলাম, ফুরু ইকেয়া কায়াজু তবিকমু মিজুনোটো, একটি প্রাচীন পুকুর, একটি ব্যাঙ ঝাঁপায় জলের শব্দ, কত বেশি হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা হাইকু কবিতায় মূল ব্যাকরণটা নিয়েছি, অর্থাৎ ওরা যেরকম ৫-৭-৫টি অক্ষরে হাইকু লিখছে আমরাও সেভাবে লিখছি। ওদের মোরাসের সাথে আমাদের মাত্রার তফাৎ আছে, তবুও আমরা চেষ্টা করব যে মাত্রাটাকে বজায় রাখার, মাত্রাকে ধরে। মোরাস আর মাত্রা এক নয়, কিন্তু আমরা তাও সেটাকে চেষ্টা করছি। মাতসুবাসু নিজে লিখেছেন প্রজাপতি আতর মাখছে নিজের ডানায় আর্কিডের সুবাস। কি দেখা যাচ্ছে, এটা কিন্তু বাংলায় করলে অনেক বড় হয়ে গেল, কিন্তু উনি কিন্তু যখন জাপানি অক্ষরে লিখেছেন ৫-৭-৫। এখন আমরা যে কথা বলছিলাম যে সেরকমই শুধু সাহিত্যের জন্য ময়ূরকিরণ পরিবারে এই হাইকু নিয়ে কাজ হয়েছে, অনেকে হাইকু লিখেছেন। সেরকম বিশ্ববঙ্গের অন্যান্য পত্রিকাতেও প্রচুর কাজ হয়েছে, যেমন দেখা যাচ্ছে জ্যোতিকা সাহিত্য পত্রিকার কথা আমি আগেই বললাম। এছাড়া বিনোদন সাহিত্য পত্রিকা ও পরিবারেও একটি পরিচিত ইভেন্ট এবং সাপ্তাহিক পরমাণু কবিতার একটি প্রতিযোগিতা চলছে। প্রায় ১০০ জন কবি এই প্রতিযোগিতায় কলমের ছোঁয়ায় পরমাণু কবিতা তুলে ধরছেন। পরমাণু কবিতা নিয়েও কিন্তু এটা কাজ শুরু হয়েছে। এই কবিতাগুলো কি একটুখানি নতুনভাবে কবিতাকে লেখা, ছোট বৃহৎ, তার মধ্যে গভীরতা, যার ভাব সম্প্রসারণ অনেক বড় আকারে আমরা করতে পারি। আমরা তো সবাই কবিতা লিখছি, কবিতা আমরা পঞ্চপদী চতুষ্পদী, জানি না ভালো লাগবে কি না। আমার মনে হয়েছে যে সারাদিন তো কবিতা আমরা শুনছি সকলে যারা লিখেছেন, তো একটি বিষয়কে উপস্থাপন করলে আমরা মনে হয় খুব ভালো লাগবে। সে আলোচনাটাও দরকার, কারণ একটি সাহিত্য পত্রিকায় বিভিন্ন কবিতা বা গল্প উপন্যাস নানা বিষয় আলোচনা হওয়া দরকার। তার জন্মদিনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন এরকম সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকা যারা প্রথম পরমাণু কবিতা নিয়ে প্রচুর কাজ করছেন, এক বিন্দু আলো সাহিত্য অঙ্গন, সংকল্প পত্রিকা, কুসুম সাহিত্য পত্রিকা, সেখানে এক বিন্দু আলোতে মাসিক পরমাণু কবিতা প্রতিযোগিতা চলছে। সাপ্তাহিক প্রতিযোগিতায় হাইকু লিমিরিক হয়ে থাকে। সেরকম বিনোদন সাহিত্য পত্রিকাতে দেখা যাচ্ছে যে 10 জন কবিকে অনলাইন সম্মাননা দেওয়া হচ্ছে এবং 30 জন কবি বন্ধুর নাম নাম্বার অনুপাতে জানিয়ে ঘোষণা করে দেয় তারা যে কিভাবে তারা প্রতিযোগিতা চলছে তাদের। তো এবার আসি হাইকু কবিতা, যেমন বললাম একটি জাপানি কবিতা এবং তার ৫-৭-৫-এ কীভাবে তার আমরা ভেবে চলছে লিখছি। এবং যেমন হাইকু কবিতার একটি বই পঞ্চ সপ্তকে হাইকু, এখান থেকে দুটি কবিতা বলি।
কিছুই নেই স্থায়ী পৃথিবীতে যেমন বিপদ। রাতে পূর্ণিমা বিরহ ব্যথাগুলোকে জ্যোৎস্না মাখায়। মেধা তালিকা সংরক্ষণের ফলে নষ্ট জীবন। জীবন আনন্দে যা কিছু আছে নিয়ে শুধু হাসাবার। দেখুন এখানে কিন্তু 5, 7, 5 হাইকু লেখা হয়েছে এবং 17 মাত্রার চেষ্টা করা হয়েছে, কারণ আমি আগেই বলেছি মোরাস আর মাত্রা এক নয়। কচি পাতা অন্ধত্বের লালনে ঝরে পড়েই। হনুর লেজে ভীমের অহংকার হয় নিস্তেজ। ছোট্ট ছোট্ট কবিতায় অনেক মানে বলা যায়, বৃহৎ একটা এক্সপ্লেনেশন। এই যে হনুর লেজ, এটা একটি পৌরাণিক, আমরা যখন জানি যে হনুমান যখন যাচ্ছিলেন তখন মানে ভীম যখন যাচ্ছিলেন তো হনুমান তার একটি পরীক্ষা নেয় এবং বলেছিল যে তার লেজটিকে তুলে মানে তার অহংকার, ভীমের যে শক্তি নিয়ে অহংকার, যে রাগ, সেটাকে প্রশমিত করার জন্য তিনি এটা করেছিলেন। তো এটার এক্সপ্লেনেশন হতে পারে যে ছোট্ট আকারে লেখা হলো হনুর লেজে ভীমের অহংকার হয় নিস্তেজ। তো এগুলো এরকম। তো পরমাণু কবিতা নিয়ে বিশেষ করে আমার বলার আজকের উদ্দেশ্য হচ্ছে, পরমাণু কবিতা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন ছিল। তো পরমাণুর আকার খুব ক্ষুদ্র, সাধারণত এরা দৈর্ঘ্যে 100 পিকোমিটার হয়। আমরা বিজ্ঞানকে নিয়ে আসতেই পারি। একটি পরমাণু কবিতার সৃষ্টি যখন হচ্ছে, তাহলে পরমাণুর আকার যখন খুবই ক্ষুদ্র, এরা দৈর্ঘ্যে 100 পিকোমিটার হয়। 1 মিটারে প্রায় 100 কোটি ভাগ, 1 চুলের 1 ভাগ হচ্ছে পরমাণু। তাই এই 1 ভাগ কথাটা খুব ইম্পর্টেন্ট। একটি পরমাণু কবিতা সৃষ্টি করতে গেলে 1 ভাগ হতে হবে। তাই জন্য 9 শব্দ। 0 যেমন শব্দ হবে না, তাহলে 1 থেকে 9, 10 হলেই শব্দটি কিন্তু আর 1 ভাগ থাকছে না। তো 1 ভাগ কথাটা খুব ইম্পর্টেন্ট। তাই জন্য পরমাণু কবিতা আমরা যখন রচনা করব, তাই জন্য 9টি শব্দের মধ্যে তাকে সীমাবদ্ধ রাখতে হবে। এবং এর যে কবিতায় গভীর অর্থের মাধ্যমে তার বিশ্লেষণ করা যেতে পারে বৃহৎভাবে। গভীর অর্থ থাকবে, কিন্তু আমরা বিশ্লেষণ করব কিরমভাবে? নিয়তি ধরিত্রী প্রকৃতি নারী অপমানিত, সবাই তাদের পরিত্যাজ্য। সময়কে দেখো, সে ঈশ্বরের চেয়ে বড়, সময় জীবন। কুমোরের 1 হাত মাটি পেটে। এগুলো 9 শব্দের মধ্যে শিরোনাম থাকছে। যেমন প্রথম কবিতা যেটা বললাম, অপমানিত নারী, নিয়তি ধরিত্রী প্রকৃতি নারী অপমানিত, সবাই জানে পরিত্যাজ্য। সেমনি সময়কে দেখো, সে ঈশ্বরের চেয়ে বড়, সময়ই জীবন। শাসন, কুমোরের 1 হাত মাটি পেটে, অপরটি আগলে জীবন গড়ে। অর্থাৎ 9 শব্দের মধ্যে হলে তার কিন্তু 1 ভাগই রইল। তাই জন্য পরমাণু কবিতা। বাবলু রায় এসছেন, শুভ সন্ধ্যা। এবার আশা করি আমি আপনাদের সামনে পরমাণু হাইকু কবিতা এবং পরমাণু কবিতা সম্পর্কে কিছু বলতে পেরেছি। এবার আসব আমার চয়ন করা কিছু কবিতা নিয়ে। প্রথম কবিতাটি ব্যর্থ প্রেম, সুনীল গঙ্গোপাধ্যায়। প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহংকার দেয়। আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি। দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়। আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক অচেনা রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে যাই। সার্থক মানুষদের আরও চাই, মুখ আমার সহ্য হয় না। আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই, রিক্সাওয়ালাকে দিই সিগারেট। অন্ধ মানুষের সাদা লাঠি আমার পায়ের কাছে খসে পড়ে। আমার দুহাত ভর্তি অঢেল দয়া। আমাকে কেউ ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াকে মনে হয় খুব আপন। আমি বাড়ির থেকে বেরোই নতুন কাঁচা প্যান্ট শার্ট পরে। আমার সদ্য দাড়ি কামানোর নরম মুখখানি
আমি একজন পরিচ্ছন্ন মানুষ, আমার সর্বাঙ্গে কোথাও একটু ময়লা নেই। অহংকারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার মাথার পেছনে। আর কেউ দেখুক বা না দেখুক, আমি ঠিক টের পাই। অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য। আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়। একটি সুন্দর দীপঙ্কর এসছো, শুভ সন্ধ্যা। মৌসুমী চৌধুরী শুভ সন্ধ্যা, অঞ্জলি চ্যাটার্জি শুভ সন্ধ্যা। আপনারা শুনলেন নীল লোহিত, আমাদের শ্রদ্ধেয় সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা। এরপরে আমি আরেকটি কবিতা বলবো, শুধু তোমার জন্য। লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত প্রিয় কবি আমার নির্মলেন্দু গুণ। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়ানাড়া শব্দ শুনে জেগে ওঠার জন্য দরজায় সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম। আমার কর্ণযুগল তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি। আর আমি একই শুনলাম। এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পরে একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। কি দারুণ লেখা। মৌটুসী চৌধুরী এসছেন, শুভ সন্ধ্যা। ওনার লেখার মধ্যে অনেক কিছু খুঁজে পাওয়া যায়। যেমন এরকম একটি কবিতা, আমার খুব প্রিয় কবিতা, খুব কাছে এসো না। লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা সবাই জানি কবির নাম। খুব কাছে এসো না কোনো দিন, যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে। এ চোখ থেকে ওই চোখে কাছে থাকা, এক পা বাড়ানো থেকে অন্য পায়ে পথ চলা, কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা। যে কাছাকাছির মাঝে বিন্দুখানেক দূরত্বও আছে, মেঘের মেয়ে অত কাছে এসো না কোনো দিন। দিব্যি দিলাম মেঘের বাড়ি, আকাশ কিংবা আলোর শাড়ির, তার চেয়ে বরং দূরেই থাকো। যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ, রৌদ্রের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা। প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমনই দূরে থেকে যেও। 1 ইঞ্চিতেও কবু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। শেষ লাইনটা দেখুন, 1 ইঞ্চিতেও কবু বলতে পারবো না কেউ কতটা কাছাকাছি এলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। কত গভীর মানে একটা এত সুন্দরভাবে যে একটা বৃহৎ মানেকে তুলে ধরলেন কবি, তার শেষ দুটি লাইনে ভাবা যায় না। তো কবিতা এমন হওয়া উচিত যে কবিতা মানুষ পড়লে বা কবিতা পাঠ করলে বা কবিতাটা শুনতে পেলে মানুষের হৃদয়ে প্রবেশ করবে। এমন কবিতা লিখে লাভ নেই যে কবিতা মানুষের হৃদয়ে প্রবেশ করবে না, যে কবিতাকে আমরা মনে রাখতে পারবো না। অন্তত এটা আমার অভিমত। বা যারা লিখছেন, যারা বড় বড় আমাদের কবি শিখিয়েছেন, তবে তার বোঝার জন্য কবিতাকে পড়তে হবে। আমরা যেন কবিতা পড়ি রোজ,
সবারই সীমাবদ্ধতা আছে লেখার মধ্যে, আমারও আছে, আপনাদেরও আছে। কিন্তু আমরা যদি পড়ি তাহলে আস্তে আস্তে অঙ্কের মতো যত প্র্যাকটিস, যত পড়া, তত কিন্তু কবিতার ধার আস্তে আস্তে বাড়বে। এখানে যারা উপস্থিত আছেন আমার দৃঢ় বিশ্বাস তারা একদিন ভালো লিখছেন, আরও ভালো লিখবেন। এইভাবেই বাংলা ভাষাকে আমরা এগিয়ে নিয়ে যাব। শুধু সাহিত্যের জন্য ময়ূর কিরণ পত্রিকার পরিবারের নমিনা পাল এসছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি একটু অন্যরকম স্বাদে চলে যাই। এই কবিতাগুলো সদ্য কবি নির্মলেন্দু গুণ, সুনীল গঙ্গোপাধ্যায় এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতাগুলো প্রেমের ছিল। আমি এবার আসছি একটু আমার স্বরচিত কবিতা লিখেছি, নগণ্য, তবুও একটু পড়তে ইচ্ছে হলো, পড়ি। কবিতাগুলো প্রতিবাদী কবিতা। হাঁটতে কি শেখেনি রাষ্ট্র, কবিতার নাম। এত কিছুর পরে আবার হাসছ, আমি জানি মায়াবী আলো এসব চোখ বন্ধ। ইচ্ছে হচ্ছে যে সব কিছুর পরে জিজ্ঞেস করি কেমন আছো তোমরা। আমি লোকের মুখ বন্ধ করি, তোমাদের ঘর থেকে চাল ডালের স্বাধীনতার গন্ধ, রাতের আধপেটা যে ক্লান্তির ঘুম সেটা তুলে নিতে পারি। আমি নিমিষে রাজাকে ভিকিরিকে রাজা করতে পারি। তোমাদের মতো সত্যবাদী যুধিষ্ঠিরদের মুহূর্তে দুর্যোধনের সমকক্ষ করে দিতে পারি। তোমরা কি জানো? তোমরা সব জানো, তবু বোকা মানুষের মতো হাঁটছো। হেঁটে চলেছ দিল্লির রাজপথ থেকে কলকাতার যাদবপুরে। নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের অন্ধকার করে হাঁটছো। তোমাদের হাঁটা লুকিয়ে দেখছে রাষ্ট্র। তবে কি এখনো নিজেদের পায়ে হাঁটতে শেখোনি এই রাষ্ট্র? হাঁটতে শেখোনি রাষ্ট্র, এটি একটি কবিতা। এরপরে আরেকটি কবিতা পড়ছি। মধুমিতা সিংহ এসছেন, প্রদীপ কুণ্ডু এসছেন, সবাইকে শুভ সন্ধ্যা। কবিতার নাম মণিমালা। ধন্যবাদ, লিখেছেন। আপনার লেখনী আমাকে বারে বারে ঋদ্ধ করে। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক ভালো লাগা। আপনাদের এই প্রত্যেকের ভালোবাসা, একে অপরের হাত বেঁধে চলা, এটাই তো আমাদের উদ্দেশ্য সকলের। শুধু সাহিত্যের ময়ূর কিরণ পত্রিকা এবং বিশ্ববঙ্গের অন্যান্য পত্রিকায় আমরা একসাথে বেঁধে সবাই মিলে পথ চলব। এবং অন্যান্য যে পত্রিকাগুলোও আছে আমাদের ঋদ্ধ করে, যেগুলো বিশ্ববঙ্গের বহির্ভূত। আশিস কুমার পাল, শুভ সন্ধ্যা। তাসের দেশে ভেবেছিলাম তুমি এলে সব নতুন করে ভাববো। এত গহীন কালো রাতে বসে বসে রঙিন স্বপ্ন দেখব। হাড় পাঁজর বের করা শ্রমিকদের সুরাহার গল্প শুনবো। ওদের দুঃখ নিবারণে মিটিং মিছিল করব। এখন দেখছি অসীম ক্ষমতা বলে তাসের দেশ গড়ছি। দোষ গুণ সব নিজেদের মাপ করছি, যত কেলেঙ্কারি 7 খুন মাপ। বছরের পর বছর জমেছে অভিশাপ। শস্যহীন মাঠগুলো মরুভূমিতে রূপান্তরিত। আমরা হয়তো লিখে চলেছি নতুন এক দুঃস্বপ্নের ইতিহাস। সৌম্যদীপ এসছ, তো পড়লাম তাসের দেশে, কবিতার নাম। হয় দুঃস্বপ্ন, মানুষ স্বপ্নের যেমন একটা সুন্দর ব্যাপার আছে, সেমনি দুঃস্বপ্নের একটা ভয়ও আছে। তা আমাদের মানব জীবনে চলতে গেলে নানা পরিস্থিতির মধ্যে আমরা ধন্যবাদ, সুচিত্রা দেবী লিখেছেন, সত্যি এক দারুণ প্রতিবেদী লেখা আপনার। ধন্যবাদ সুচিত্রা। আসলে কবিতা সৃষ্টি নিজের থেকে হয় না, কবিতার সৃষ্টি হঠাৎ হয়। হয়তো আপনার মনের ভাবনাগুলো জমা হতে থাকে, কোনো দিন আপনি স্বপ্ন দেখবেন রাতে, সেই মুহূর্তে কবিতার সৃষ্টি হবে। কোনো দিন একটি দুঃস্বপ্ন দেখবেন, সেই দুঃস্বপ্ন থেকে কবিতার সৃষ্টি হবে। অনুভা লিখেছে, ধন্যবাদ অনুভা। কবিতা ভালো লেগেছে আমার, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। আমরা কবিতাকে ভালোবাসবো, পুরস্কারের জন্য লালায়িত হব না।
আমরা শুধু লিখে যাব, আমাদের মনের কথা লিখব কবিতাতে। সৌম্যদীপ, হ্যাঁ দেরি হয়ে গেছে, তুমি একটু পরে এসছো। অনেকগুলো ভালো ভালো কবিতা যেগুলো নির্মলেন্দু গুণ, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আমি পড়েছি। যাই হোক, অসুবিধে নেই, পরেও দেখতে পারবে। তাসের দেশে, ঠিক কথা, মণিমালা রুদ্র। তো এখন আমি আরেকটি কবিতা পড়ব। কবিতাটি একটু অন্যরকম, প্রতিবাদী কবিতা পড়লাম দুটি, এবার একটু অন্যরকম প্রেমের কবিতা পড়ছি। বুঝলে না কিছুই। এই দুঃখের দিনে ভালোবাসার চেষ্টা ছিল, এটাও কিন্তু এই স্বপ্ন থেকে উঠে আসা। এটা মনে হলো কিছু লিখি একটা স্বপ্ন থেকে, তখন এলো এই কবিতাটি। বুঝলে না কিছুই, এই দুঃখের দিনে ভালোবাসার চেষ্টা ছিল, জানি তুমি বুঝতে পারোনি। তোমার স্বপ্নের ছাদ ভেঙে গেছে, উড়ে বেড়াবার ডানা ভেঙে পথে লুটিয়ে পড়েছে, তবু আমার মনের থেকে মধুরস দিয়ে গেছি। তোমার পরিত্যক্ত জীবনে ঝর্ণার শব্দ শুনিয়ে আগুন জ্বালা সূর্যের পাশে নিটল মায়াবী চাঁদ হয়ে ক্ষতের উপশম হয়ে জ্যোৎস্না মাখিয়েছি। সত্যি এক অসহ্য সময়, কিছু নেই চারপাশে, খাদ্য নেই, পানীয় নেই, মৃতদেহের মিছিল, পুড়ে যাওয়া মনের কোলাহল, কোথাও ক্ষতের উপশম নেই, মনের আলো নেই, ঘরের স্বপ্ন নেই। আমি কতদিন দেখিনি তোমার মুখ, অবরুদ্ধ সব পথ, তবু ফুটিয়ে তুলেছিলাম কত সহস্র গোলাপ, সাজিয়ে নিয়েছিলাম স্বপ্নের রামধনুর রং, চিরসবুজ পাতা, বেঁচেছিলাম ছোট ছোট দেয়া উষ্ণতা নিয়ে। ভেবেছিলাম এক মনে, ভালোবেসেছিলাম এক মনে, তবু তুমি বুঝতে পারোনি। এখন চলেছি অন্য গ্রহে, হয়তো অন্য বৃত্ত খুঁজে নিতে। ভাবছি অচিন দেশে গিয়ে ললাট লিখন আঁকবো তোমার গন্ধ নিয়ে, গড়ব আমার হারিয়ে যাওয়া নতুন এক জগৎ। চিরকালের শপথ নেওয়া ওই হাত, মরা মাসে ঋতুর বিলাপ নিয়ে যতই পাক না কষ্ট। তোমার চোখে দেখাতে সবটাই ছিল অস্পষ্ট, বুকের নিচে ছিল তোমার স্পষ্ট হলুদ অসুখ। তাই কিছু সুখের সন্ধানে ফেলে গেলে সবটাই। তোমার পৃথিবী ক্রমশ গড়িয়ে পড়ছে অন্ধকারে, কারণ তুমি সাদামাটা ভালোবাসা কোনোদিনই বুঝতে পারোনি। জ্যোৎস্না পাল শুভ সন্ধ্যা এসছেন, চিন্ময় চট্টোপাধ্যায় এসছেন শুভ সন্ধ্যা, নদের চাঁদ হাজরা এসছেন শুভ সন্ধ্যা, মণিকান্ত এসছেন শুভ সন্ধ্যা। এর পরের কবিতা পড়ব, সেটিও একটি অন্য ধরনের, আজকের দিনের জন্য খুব প্রাসঙ্গিক কবিতা। প্রথমে সুনীল গঙ্গোপাধ্যায়, শ্রদ্ধেয় সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুণ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তাদের কবিতা পড়েছি আমরা শেখার জন্য, তাদের কবিতা পড়ে আমরা শিখব। তারপরের কবিতা আমি পড়লাম প্রতিবাদী, আমার লেখা স্বরচিত কবিতা। এবার প্রেমের একটি কবিতা পড়ার পর আজকের একটা নতুন কবিতা পড়ছি। কবিতার নাম কাঠামোয় পরিবর্তন। সামনে অনেকগুলো কাঠামো, সব এলোমেলোভাবে ছড়ানো ছিটানো, তবু জানি তুমি এলেই আবার পৃথিবী হবে শান্ত নিষ্কলঙ্ক। এতদিনে ওরা ভেঙে দিয়েছে সব, মুখের বল, জীবনের বৈভব। এতদিন ওরা ভেঙে দিয়েছে সব, মুখের বল, জীবনের বৈভব, ছেলে মেয়েগুলোর আদরের শৈশব। পৃথিবীতে প্রেমও এখন নীরব। দেখেছি গঙ্গামাটি এবারে অপর্যাপ্ত, তবু তাদের গায়ে নেই মাখামাখি। সকলের রোজ উঠছে নাবিশ্বাস, আপামর জনগণ করছে হাউত্তাস। ওরা বুঝেছে এতদিন মিথ্যেই করেছি নিজেদের আত্মার নাশ। তাহলে কি চাইব? শুধু একটাই আশ্বাস, হর পাপং হর কেশং হর শোকং হর শোভম হর রোগং হর ক্ষোভম হর মারিং
হে মানুষ, তুমি একটু দেখোই না চেয়ে, বাতাসের বয়ে আনা বিষে আজ চারিপাশ নষ্ট। আমাদের মনে বেঁচে থাক শুধু শতাব্দীর বিশ্বাস, তোমার ভাবনাতেই হবে বিষাক্ত অসুরীয় শক্তির বিনাশ। এই কবিতাটি পড়লাম। মায়া চৌধুরী এসছেন, মণিমালা রুদ্র শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তো হ্যাঁ, কবিতায় মণিমালা লিখেছেন, একদম ঠিক কথা, কবিতার ভাষায়। হ্যাঁ, অবশ্যই কবিতায় কিন্তু চারপাশের যে অবস্থা সেটা বার্তা থাকা দরকার। মানে কবিতার মধ্যে যেমন আমরা প্রেমের কবিতা লিখছি, কিন্তু প্রেমের কবিতায় বার্তাটা কি আছে? আমরা প্রতিবাদী কবিতা লিখছি, নতুন ভাবনা চিন্তা কি কিছু আছে সেই কবিতায়, সেটা আমাদের ভাবতে হবে। তাই চেষ্টা করেছি নতুন কিছু ভাবনা দেওয়ার জন্য। যেমন একটি কবিতার নাম, এই কবিতাটি মণিমালা আবৃত্তি করেছেন এবং এত সুন্দর আবৃত্তি করেছেন, আমি খুব ভালো লেগেছে আমার। কবিতার নাম ঘটের পুজো। দেখতে দেখতে আবার আসছো, পৃথিবীতে এখন 10 হাতের ভাবনা অবলুপ্ত প্রায়। সবার নিজের 2 হাতের তালুকই অবিশ্বাস, নিঃশ্বাসে রোমাঞ্চকর রুদ্ধশ্বাস, এর মধ্যেই মুখের বাঁধন, হাতের শোধন, সময়কে নিয়ে চলেছে নিয়ম কানুন। এরপরেও তোমার আশা চাই, সব কিছু বিধি মেনে তোমার আশা চাই। বদলানোর প্রতিটা বছর গাইছ এক অদ্ভুত সাপাই, বিশ্বাস সব দূর করে তুমি দেবে নিরাশার মুখে ছাই। কিন্তু এবারে অসুর উঠছে হাওয়ায় হাওয়ায়, মানুষ ঘুরছে সবুজ পাতায় পাতায়, দূরত্ব আর মুখ ঢাকা পাড়ায় পাড়ায়। তবু তোমাকে মানুষ ডাকছে শুধু বাঁশার আশায়। সবাই তো চলছে পথে ঘাটে, জনমতে জানোজাটে, তবে কেন এত ভক্তের বিধান? ঘটে নাকি সেরে নেবে পুজো পার্বণ? আসলে সত্যি তা হয়নি, পুজো ঘটে হয়নি। এবং এক পৃথিবীর শুভকামনা, ঠিক কথা, পৃথিবীর জন্য শুভকামনা করাটাও আমাদের উচিত। এখন বাবলু রায় এসছেন, গোলাম মোস্তফা এসছেন, আশা করি আপনাদের ভালো লাগছে। তো যে কথা বলছিলাম, অঞ্জনা দেবনাথ এসছেন, অনেক দিন বাদে, খুব ভাল লাগছে। শুভ সন্ধ্যা। তো কবিতার যে কথা বলছিলাম, যে এবার শুধু সাহিত্যের জন্য ময়ূর কিরণের যে জন্মদিন, সেই জন্মদিনে শুনতি সারাদিন লাইভ অনুষ্ঠান, এবং তার সাথে সাথে যারা এখানে লিখছেন, যারা এই পত্রিকাটির সাথে যুক্ত আছেন, তারা তাদের যোগদান করেছেন বিভিন্নভাবে, কবিতা পোস্ট করে, কবিতার আবৃত্তি পোস্ট করে। জন্মদিন উপলক্ষে খুব সুন্দর সুন্দর কবিতা লিখেছেন আপনারা। অনুবার কাছে, অনুবার লাইভ অনুষ্ঠানটিতে আমি শুনতে পেলাম, খুব ভালো লাগছে। তো আমরা মূলত কবিতা নিয়ে যখন কথা বলছি, তখন আরও 2টি কবিতা আমি পড়ব এখন। তার মধ্যে আমার একটি কবিতা আমি বলছি, শম্পা কর্মকার এসছেন। হ্যাঁ, তো কয়েকজনের কবিতা আমি
আজকে পড়ব। যেমন দেখুন, কবিতাটি হচ্ছে আমার এক ছোট্ট কবিতা, কিন্তু কত সুন্দর। বাংলাদেশের সৈফুর মিনা ভাইয়ের একটি কবিতা। এক স্নিগ্ধ সকালে যুদ্ধে গিয়েছিল এক যুবক। বুকে ছিল প্রগাঢ় অফুরন্ত সাহস, চোখে ছিল নির্ভুল স্টেনগান, লাশের ধ্বংসস্তূপ গড়েছিল শত্রুর। দেশমাতৃকা সূর্য সন্তান যুবককে আর কি উপমা দিব, যে বুকের রক্তে লিখে গেছে একটি স্বাধীন বাংলাদেশ। ছোট্ট কবিতার মধ্যে এত বৃহৎ মানে সত্যি সুন্দরভাবে ফুটিয়ে উঠেছেন। এরপরে আমি যার কবিতা পড়ব, কবিতাটি হচ্ছে লিখেছেন সুশীল চন্দ্র গোপ লিখেছেন, বউ আমায় হঠাৎ সেদিন জিজ্ঞেস করলো, বলো তো কবিরা কি এমনই হয়, একা একা বসে পাগলের মতো কথা বলে? মনমরাই কি কবির পরিচয়? উত্তরে আমি কেন, এমনটা হবে কেন? যদ্দূর জানি কবির মন মুক্ত, আকাশ বাতাস পাহাড় পর্বত সবুজ বনায়নে ভেসে বেড়ায় নির্দ্বিধায় অবিরত। গিন্নি, না না, তোমার কথা সবগুলো মিথ্যে। আমি দেখেছি পাগলের মতো কথা বলে, দেখেছি কাগজে কলম ছুঁড়ে ফেলে, এমন স্বামীতে কি সংসার চলে? খাবার বেলায় 10 বার ডেকেছি, কই শোনোনি তো একবার। কবিতা লিখতে বসো যখন তখন পাগলের প্রলাপ বলতে শুরু করো। কবিরা পাগল নয় তো আর কি। কবিতাটি অনেক ভালো, খুব দামি, অনেকের মুখেই বলতে শুনেছি, কিন্তু কেউ কি জানে কত উপোস রয়েছে? আমি কবির বউ এত সহজ নয়, বুঝতে হবে কবির তো মন। আমি এক কবির বউ, আজ কবির কবিতায় ঘেরা জীবন। কত কবিতার জন্ম দেখেছি, কবির সাথে জেগেছি কত রাত। আজ আমিও এক জীবন্ত কবিতা, কবির বউ, রেখেছি হাতে হাত। মূলত কবিতাটা পড়লাম এই কারণে যে আমরা তো সবাই লেখালেখি করি, তার জন্য আমাদের সংসারে অনেকটা সময় কিন্তু আমাদের এই পিছনে দিতে হয়। মানে আমরা যারাই কবি মানে লেখালেখি করি, কবি কথাটা অবশ্য অন্যেরা বলবেন, আমরা মনে করি না, মানে অন্তত আমি তো মনেই করি না। আমি লেখালেখির চেষ্টা করি, লেখালেখি করে যাচ্ছি। এবার এই জায়গাটাতে দাঁড়িয়ে সবাই আমরা যারা লেখালেখি করছি, তারা তাদের যে সহধর্মিণী অথবা কারুর মানে স্বামী, তাদের কিন্তু কিছু স্যাক্রিফাইস থাকে। সেই কথাটা কিন্তু এই কবিতায় উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সেই জন্যই কবিতাটা আমি পড়লাম। কারণ আমরা হয়তো লিখছি, বাড়িতে বলছে এই কাজ আছে ওই কাজ আছে, কিন্তু আমি এখন যেতে পারবো না, পরে যাব। কোনো অনুষ্ঠানে গেলাম, হয়তো দরকারি কাজ তাই ফেলে, অথবা কখনো দেখা যায় যে এই যে অনুষ্ঠানগুলো এখন বন্ধ আছে, তার জন্য আমরা অনেকটা ঘরে সময় দিতে পারছি, লিখবার সময় পাচ্ছি। কিন্তু অন্য সময় কি হয় যে অনুষ্ঠানগুলো থাকলে আমাদের তখন যেতে হয়, আমরা তখন কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। তারপরে কিন্তু নিজেদের কাজকর্ম করে লেখার সময় কতটুকু, পড়ার সময় কতটুকু। তো সেই বাস্তববাদী একটি কবিতা পড়লাম, খুব ভালো কবিতাটি। এখন আরেকটি কবিতা পড়ছি। কবিতাটি লিখেছেন
অরুণ কুমার চক্রবর্তী। কবিতার নাম তোমার দুঃখ খাবো বলেই। আমি যে পা বাড়িয়ে আছি তোমার দুঃখ খাবো বলেই, ভাঙা শানকি পেতেই আছি তোমার দুঃখ খাবো বলেই। সিঁড়ি ভাঙার শব্দ তো নেই, ভাঙা সিঁড়ি আমার ক্লান্তি কুটে খাবে, সে সময় তো আর বসে নেই। আমি যে পা বাড়িয়েই আছি তোমার দুঃখ খাবো বলে, ভাঙা শানকি পেতেই আছি তোমার দুঃখ খাবো বলে। আমি যে হাত বাড়িয়েই আছি তোমার সঙ্গে যাব বলেই। এরপরে আসছি একদম ঠিক প্রবীরবাবু, পরিবারের অন্যদের ত্যাগ অবশ্যই থাকে যে কোনো সৃষ্টিতে, ঠিকই কথা। সৌম্যদীপ, খুব বাস্তব কথা, ঠিক, ধন্যবাদ, ভীষণ ভালো লাগে। একটুখানি অসুবিধে হয়ে গেছিল, সামান্য নেটের প্রবলেম। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। কেউ একটু বলবেন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সব? প্রবীরবাবু শুনতে পাচ্ছেন না? সৌম্যদীপ, রঘুনাথ, আপনারা শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, মণিমালা বলেছে শুনতে পাচ্ছি, ধন্যবাদ ধন্যবাদ। এবার যে কবিতাটি পড়ব, কবিতার নাম আজও বেঁচে আছি। কবিতাটি লিখেছেন, অনেকের কবিতা আছে খুব ভালো ভালো লিখেছেন, অনেকের কবিতা আছে পড়ি, কিন্তু সব তো সম্ভব না। আবার হয়তো কোনো লাইভ অনুষ্ঠানে অন্যদেরটি পড়ব। এবারে আমি যে কটি কবিতা বেছেছি সেটাই পড়ছি। তো আজও বেঁচে আছি, অরুণ চাকমা আগরতলা থেকে লিখেছেন। আজও বেঁচে আছি, উত্তাল জনস্রোত, চারিদিকে বুভুক্ষু জনতার হাতছানি, ওরা নীরবে নিবৃতে ডাকে, হে প্রভু তুমি ভাগ্য নিয়ন্তা, করো আমাদের ভাগ্য পরিবর্তন। আমরা পিতৃহীন নই, সর্বহারা উদ্বাস্তু, পড়ে আছি অন্ন বস্ত্রহীন গলিতে কিংবা স্টেশনের একপাশে, অসহায় পথ শিশুর মতো। মরণ বড় শক্ত, কারোর সুনজরে পড়ে না কারোর সুদৃষ্টি, হয় না কারোর মানবতার উন্মেষ। আমরা সমাজের জীবন্ত লাশ, মরণ ফাঁদ ঘনিয়ে আসে না, আমাদের মৃত্যু নেই, আমরা মৃত্যুঞ্জয়ী, আজও বেঁচে আছি। সমাজকে ধরে উনি লিখেছেন, সমাজের সত্যি যে অবক্ষয় সেটি এই কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন। সত্যি একটি কবিতা এখন একটা ছোট্ট কবিতা পড়ছি। কবিতাটি লিখেছেন অজয় হালদার। মিঠু ঘোষ, শুভ সন্ধ্যা। অজয় হালদার একটি কবিতা লিখেছেন। অজয় খুব ভালো লেখে। অজয় বিষাদ বলে একটি কবিতা লিখেছে। যদিও অজয় নেই আজকে মনে হচ্ছে, কিন্তু কবিতাটি হচ্ছে, পড়ছি। আজ আর তোমাকে বেশি দেখি না, তাই একটু কম কম লাগে। আজ রাত জেগে জ্যোৎস্না আলোয় তারা গুনি না, শুকনো বট পাতায় অক্ষর লিখি না, কাগজের ভেলা ভাসিয়ে মনের আনন্দে চলি না।
সাত সমুদ্র 13 নদী ঘুরে গভীর জলের মুক্ত এনে দিতে পারবো না তোমার গলার সৌন্দর্য। ইচ্ছে যখন গরলে পূর্ণ, তখন অভিমান আজ বৃথা সত্য। উন্মুক্ত হৃদয় আজ অজ্ঞাতে ডাকে, তেপান্তরের দ্বীপে বন্দিনী। তোমাকে আজ ঢের কম লাগে, ভাবনার জগতে তুমি আজ মরীচিকা, তোমার রঙিন আলোয় মরছে ধরা কৃত্রিমতা। খুব সুন্দরভাবে ফুটিয়েছেন। আজ তোমায় দেখি স্বপ্ন নারী নগরীর দেশে, অজস্র আলোয় মাঝে রংবাহারি সাজে, যেখানে তুমি চঞ্চল দ্রুতগামী, তুমি মোহময়ী। তোমার অনুভূতি যেন মরুভূমিতে বালিতে ঢাকা। ধন্যবাদ অনুভা, ধন্যবাদ মণিমালা, ধন্যবাদ। তো এরকম কিছু কবিতা পড়লাম। এবার আমি আসছি একটি ছোট্ট ছোট্ট কবিতা। কবিতাটা খুব সুন্দর। ডুলুং নদী, ভোলাদা লিখেছেন ঝাড়গ্রাম থেকে। অরণ্যকন্যা ঝাড়গ্রামে কখনো যদি আসো বন্ধু, তোমরা একবার অন্তত দেখে নিও প্রাণ ভরে এক জংলা নদী। কুলকুল চলেছে বয়ে সেই ইচ্ছে মতো, পাথরের গায়ে গায়ে কালো আঁখির জল, শাল মহুয়ার বন দুই পাড়ে আঁকা, আষাঢ় শ্রাবণ মাসে হৃদয় চঞ্চল, প্রাণ পড়ে ছুতে চায় সুবর্ণ রেখা। মাঝে তার মালভূমি ছোটনাগপুর, বুকে ধরে লালমাটি লালচে মুরাম, সবুজে সবুজ চোখ যায় যত দূর, কালো কালো ছানা বিটি পায় না বিরাম, খেটে মরে গা গতরে মরণ অবধি, সেই দুঃখ ডাকে রে বান ডুলুং নদী। খুব সুন্দর লিখেছেন কবি, ডুলুং নদী। তো আজকের আর 5 মিনিট মতো সময় আছে। খুব ভাল লাগছে, শুধু সাহিত্যের জন্য ময়ূর কিরণের জন্মদিন পালন হচ্ছে, সবাই আমরা উপস্থিত, এবং পত্রিকার আমি শ্রীবৃদ্ধি কামনা করছি। দিন দিন যেন অনুভার এই পত্রিকা আরও ভালো হয়, বড় হয়, এবং আমরা, হ্যাঁ সৌম্যদীপ ঠিক বলেছে, লাল মাটির গন্ধ পেলাম। ঠিক, খুব কি সুন্দরভাবে সুবর্ণরেখাকে নিয়ে, ছোটনাগপুরের লাল মাটিকে নিয়ে এই কবিতাটি লিখেছেন ভোলাদা। তো কবিতা আবার কবিতা পড়ব, যেমন সৌম্যদীপ যখন আছে, সৌম্যদীপের কবিতাই পড়ি। সৌম্যদীপের কবিতা আমার কাছে আছে মনে হচ্ছে, দেখি তো, হ্যাঁ আছে, দেখি। যোগ বিয়োগ সৌম্যদীপ লিখেছে। এখন ভালো কবিতাটা পড়ছি। এখন যোগের থেকে বিয়োগের পাল্লা ভারী, বিয়োগের ব্যথা রাষ্ট্রের অহংকারকে চূর্ণ করছে। যোগেরা 4 পায়ে হামাগুড়ি দিতে দিতে 2 পায়ের স্বপ্ন আজ আর দেখে না। যোগ চিহ্ন এখন স্মৃতিচিহ্নে পরিণত, নেই কোনো প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব, গড়াচ্ছে ভাঙার প্রকোপ বেশি, অথচ উল্টোটাই কথা ছিল হওয়ার। হাতে হাত ধরে এগোনোর ছিল মূল উদ্দেশ্য, চেতনায় ছিল না কোনো প্রাদেশিকতার ছাপ, জয় পরাজয়ের হিসেবটা ছিল নিতান্তই ঠুনকো। আসল সমষ্টি ছিল এতটাই, যেখানে ভালোবাসা ছিল অনুপ্রেরণা। সমষ্টি এখন দেশের সীমান্তের কাঁটাতারে আটকে একান্নবর্তী হয়েছে নিউক্লিয়ারের বিলীন। প্রাদেশিকতার অস্ত্র হেনেছে বিপর্যয়, আজ তাই বিয়োগের চিত্রপটে। শিল্পীও ভুলে গেছেন
গণতন্ত্রের প্রকৃত সংজ্ঞা। আজ ক্যানভাসটা শুধু রক্তে মাখা, বিয়োগেরা সমষ্টিবদ্ধ, যোগেরা আজ একা। খুব সুন্দর একটি কবিতা। এখানে আছেন প্রবীর দে, ওনার একটি কবিতা পড়ছি। কবিতার মনে হয়েছে যে এই যে আজকের আমরা যাই করি না কেন, এই কবিতাটি খুব মানে দরকার আজকের দিনে। কবিতার নাম মৌনতা। মৌনতা মানে কি শুধু সম্মতি? মৌনতা হয়তো ঝড়ের পূর্বাভাস, খাঁটি সোনা হব তার দহন। মৌনতা কখনো হয়তো প্রতিবাদ, নিঃস্বার্থ ভালোবাসা টাসা যতই বলি, ভেতরে হয়তো কিছু লুকোনোই থাকে। অভিমান এসে না হলে কড়া নাড়ে কেন? মৌনতাও বুঝি তবে অভিমান। আধারের দীপ্ত কখনো পথ দেখায়, নিস্তব্ধতার শব্দে সৃষ্টি হয় রাগরাগিনীর। অপরূপা প্রকৃতির রূপ মৌন হয়ে গ্রহণ করি। মৌনতা তখন অন্তরের অভিব্যক্তির প্রকাশ। হৃদয় পিঞ্জরে স্থিত গোপন অবৈধ অভিলাষ কখনো উঁকি ঝুঁকি দিতে চায়। মৌনতা তখন অতন্দ্র প্রহরী বাধা দেয়। মৌনতা কখনো বুঝি বা সংযম শেখায়। মানির ও নিজের মান রক্ষার দায় পালনে ভুল হয়ে যায়। শ্রোতা কি আর চায় মানির সম্মান অসম্মান হোক? মৌনতাই ত্রাতা হয়ে দাঁড়ায়। মৌনতা তাহলে সম্ভ্রমের হাতিয়ার। কবিতাটি লিখেছেন কবি প্রবীর দে। তো আমি আমার অনুষ্ঠান শেষ করব দুটি কথা। এক তো হলো যেটি আমি প্রথমেই বলছিলাম যে আমরা কবিতা যেমন লিখছি তেমন এই যে দুটি কর্মকাণ্ড হচ্ছে প্রতিটি পত্রিকায়, একটি হচ্ছে হাইকু জাপানি কবিতা, আর একটি হচ্ছে পরমাণু কবিতা। বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির যে অনুমোদিত পত্রিকাগুলি, জ্যোতিকা সাহিত্য পত্রিকার এটার সূচনা করেছে, আমাদেরই একটি অনুমোদিত পত্রিকা, কিন্তু এবং সেটি কিন্তু কাজ প্রত্যেকটি পত্রিকাই করছে। ময়ূর কিরণ সাহিত্য পরিবারে হাইকু এবং পরমাণু নিয়ে কাজ হোক, এবং এই বাংলা সাহিত্যে যাতে এই কাজটি আরও বৃদ্ধি পায় সেটিও দরকার। তো ধন্যবাদ প্রবীরবাবু, চেষ্টা করেছি। সৌম্যদীপ ধন্যবাদ। হ্যাঁ, তো আবার সব বাকিদের কবিতা, যেমন অনেকে ছিলেন যাদের কবিতা, অনুভার কবিতা আমার কাছে এক্ষুনি নেই। অনুভারও একটি কবিতা আমার পড়ার খুব ইচ্ছে। তো কোনো দিন লাইভ অনুষ্ঠানে আবার আসবো, তো সেটা এখানে না হলেও যদি অন্য কোথাও যাই অবশ্যই পড়ব। আমার সারাদিন অফিস করে এসে তারপরে অনুষ্ঠানটি করছি, তো আমি প্রিপেয়ার হতে পারিনি, তৈরি হতে পারিনি। জাস্ট মানে এসেই বসে পড়েছি, অনুভার প্রোগ্রামটা দেখেছি, তারপরেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো সবাই খুব ভালো থাকবেন। আমার সবাইকে শুভ বিজয়ের শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আশা করি আমরা আবার মিলিত হব। এবং ধন্যবাদ মণিমালা, তোমার দিন দিন কবিতা আবৃত্তি শুনছি, খুবই ভালো লাগছে এবং দারুণ তোমার ভাবনা এবং ভাব এবং কবিতাকে প্রাণ দেওয়ার যে চেষ্টা, আরও এগিয়ে যাও। ভার্নিত সজল শুভেচ্ছা জানাই। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের যে সব পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো, কারণ একটি ময়ূর কিরণে আমি আজকে লাইভ করছি বটে, এটা ঠিকই, যে কারণ এটা জন্মদিন, একটা বিশেষ দিন সাহিত্যের ময়ূর কিরণ, কিন্তু অন্যান্য যে পত্রিকাগুলো আছে তাদের কথাও না বললে নয়, কারণ আমরা ভ্রাতৃত্ববোধে সবাই একে অপরের সাথে বেঁধে বেঁধে রয়েছি, বিশ্ববঙ্গের যে কটি পত্রিকা। তো সৃষ্টি সুধার, দীপঙ্কর,
সুশীল গো, যেমন আমাদের বিনোদন সাহিত্য পরিবার, সুচিত্রাদি সবাই ভালো ভালো কাজ করছেন। আগামী দিনে ইচ্ছে যে এই হাইকু এবং পরমাণু নিয়ে কাজ আরও হোক। আমি এই বলেই সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সবাই। হ্যাঁ।